হইতেছে নাক ডাকা মনে হয়। এই যে ফটো থেকে ঘুমাইতেছে, বুঝতে পারছো? ঘুমাইতেছে না কি করতেছে করুক। তাহলে আমরা অনেক সময় যেটা বলতেছিলাম যে লিমিটেশন বলতে ইকুইপমেন্টের একটা লিমিটেশন হয়, এবং বারবার ওই সেশন গুলো করার জন্য কি করতে হয়, অনেক সময় পজিশনে আনার জন্য অ্যানেস্থেসিয়া করা লাগতে পারে। আর পটেনশিয়াল সাইড ইফেক্ট আছে, যেমন আমরা স্কিন ইরিটেশন, তোমরা দেখবা যে সকল ক্যান্সার পেশেন্টকে ইয়া দেওয়া হয়, রেডিওথেরাপি বা ইয়া করা হয়, এবার চুল উঠে যায় গায়ে, অনেক সময় এই চুলকানির মতো হয়, মানে ডার্মাটাইটিস টাইপের হয়ে যায়। আর এগুলো হলো সাইড ইফেক্ট, এই ধরনের ইফেক্ট হতে পারে। বেশিরভাগ দেখবে ক্যান্সার পেশেন্টের মাথার চুল নাই, কারণ কি যখন রেডিওথেরাপি দিতেছে বা এই ধরনের কেমোথেরাপি দেয়, তখনই কিন্তু এই তোমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে সাইড ইফেক্ট, কারণ এগুলো তো সেলগুলোকে নষ্ট করার চেষ্টা করে। এখানে সাইড ইফেক্ট এবং তার ম্যানেজমেন্ট সম্পর্কে একটু লেখা আছে, আমি এগুলো ডিটেলস যাইতেছি না, তোমরা হলো একটু দেখে পড়ে নেবে, ঠিক আছে? সাইড ইফেক্ট গুলো কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসছে রেডিওলজিক্যাল হ্যাজার্ড। এটা এই জিনিসটা বই আছে, রেডিওলজিক্যাল হ্যাজার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সাধারণত থাকে। তোমরা রাখবা, এখানে আমি একটা ফ্লো চার্ট আকারে দেওয়ার চেষ্টা করছি, তারপরে বিস্তারিত আলোচনা করব। রেডিওলজিক্যাল হ্যাজার্ড গুলো কি হতে পারে, অর্থাৎ রেডিওলজিক্যাল হ্যাজার্ড এন্ড দ্যার প্রিভেনশন, কিভাবে রেডিয়েশনের মাধ্যমে কিভাবে ইনজুরি বা কি ধরনের প্রবলেমটা সৃষ্টি হয়, সেটি একটু মেকানিজমটা আমরা দেখব। তো এখানে কি হইতেছে যে গামা অথবা এক্স রে, ঠিক আছে, গামা রে, সিটি স্ক্যানে কিছু গামা রে ব্যবহার করা হয়, এক্স রে, এরা কি করে, আয়োনাইজেশন এন্ড এক্সাইটেশন করে। আবার আয়োনাইজিং পার্টিকলস আলফা বিটা ফোটন, যেটা আমরা কেমোথেরাপি বা এগুলোর জন্য ব্যবহার করতেছি, এগুলো কি করে, আয়োনাইজেশন এন্ড এক্সাইটেশন। আয়োনাইজেশন এক্সাইটেশন তার মানে আমরা জানি যে আমাদের শরীরে যে বিভিন্ন ইলেকট্রন প্রোটন এই সে এগুলো আছে, এই যে সেলগুলো, এগুলো তো বিভিন্ন ধরনের কি বলে মানে আয়ন থাকে, এগুলো বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যায়, তাই না? এইগুলো কি করে, এখানে আয়োনাইজেশন হয়ে যায়, সেলগুলো আয়োনাইজেশন হয়ে যায় এবং এক্সাইটমেন্ট হয়ে যায়। ফলে কি হয়, একটা কেমিক্যাল চেঞ্জের হয়, কেমিক্যাল চেঞ্জ হয়ে যায় শরীরে, ফলে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হতে পারে। ফ্রি রেডিক্যালস, ক্রিটিক্যাল যদি হয়, এর ফলে কি হয়, কিছু বায়োলজিক্যাল চেঞ্জ হয়, যেমন ডিএনএ ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা কিনা আমাদের উদ্দেশ্যও তাই। আমাদের এটা আমরা বলতেছি, ওটা তখন আমরা রেডিও থেরাপির কথা বলছি। এখন যেটা বলতেছি যে তুমি নিজেও যদি এমনি এক্সপোজ হও, তুমি একটা এক্সরে মেশিন বা তুমি রেডিওলজিস্ট বা টেকনিশিয়ান, তুমি রেডিও কি বলে এক্সরে রুমে তুমি কাজ করো, তুমি তুমি কিভাবে এই হ্যাজার্ড গুলো হতে পারে সেটাই বলতেছি। এই যে তুমি বারবার নিতেছো, এতে তোমার এই শরীরে এই আয়োনাইজেশন হতে পারে, এক্সাইটমেন্ট, তুমি বুঝতে পারবে না যে হয়ে গেল। দেখবে যে যারা রেডিওলজিতে কাজ করে, তারা যদি অনেক সময় প্রোটেক্টিভ মেজারমেন্ট, বিশেষ করে তাদের যে ধরনের আমি আসবো, যে সেই মেজারমেন্ট যদি না নেওয়া হয়, তার সাথে ওই রেডিওলজিক্যাল যে অ্যাপ্রন সেটা করতে হবে, গগলস করতে হবে, চোখে যাতে কোনো ধরনের এক্সরে রে গুলো না যায়, এগুলো বিভিন্ন জিনিস করে তারপরে তোমাকে যেতে হবে। কিন্তু তুমি যদি বারবার এভাবে এক্সপোজ হও, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। যেমন কেমিক্যাল চেঞ্জ হতে পারে, যার ফলে ফ্রি রেডিক্যালস তৈরি হতে পারে। তারপর বায়োলজিক্যাল চেঞ্জ, যেমন ডিএনএ ড্যামেজ হতে পারে। অর্থাৎ তুমি সুস্থ মানুষ, তারপরেও কিন্তু তোমার ক্যান্সার হয়ে যেতে পারে, তুমি বারবার এই এক্সপোজ হওয়ার কারণে। তারপরে কি হয়, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন অফ দ্য সেল। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন মানে কি, ওই যে এক্সাইটমেন্টের কারণে ডিএনএ কোনো কারণে ড্যামেজ হইলো, ফলে কি হয়ে গেল, ওই যে কোনো একটা সেল সে কি হয়ে গেল, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, সে পলিফারেশন শুরু করে দিল কোনো কারণে, তখন সেক্ষেত্রে ক্যান্সার ডেভেলপ হয়ে যাবে। তা অথবা আবার কি হতে পারে, ডিএনএ ড্যামেজ বা এই বায়োলজিক্যাল চেঞ্জের মাধ্যমে কি হতে, মিউটেশন হতে পারে, জেনেটিক মিউটেশন হতে পারে। সেক্ষেত্রে
জেনেটিক ইফেক্ট, জেনেটিক ইফেক্টটা কিভাবে হতে পারে? হয়তো তোমার হইলো না, তোমার হয়তো বাচ্চা বা অন্য কারো হয়ে গেল, জেনেটিক ইফেক্ট হয়ে যেতে পারে। হয়তো তোমার বেবি আছে পেটে, তুমি গিয়ে কাজ করতেছো, সেক্ষেত্রে কিন্তু এই চান্স গুলো বেশি, জেনেটিক ইফেক্টটা হওয়ার চান্স বেশি থাকে। মিউটেশন হয়ে যায়, সেলের মিউটেশন হয়ে গেল, দিয়ে যেখান থেকে যে অর্গান তৈরি হওয়ার কথা সেখানে সেটা হইলো না, অথবা অ্যাটাচ হয়ে গেল, প্রতিবন্ধী বাচ্চা তৈরি হয়ে যাবে। ইনহিবিশন অফ দ্য সেল ডিভিশন, সেল ডেথ হয়ে যেতে পারে। যেমন কোন কারণে রেডিওলজির কারণে যেটা হতে পারে, এই জন্য তো মনে করো এই যে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু প্রেগনেন্সি ডায়াগনোস করা হয়, এক্স রে মাধ্যমে সাধারণত করা হয় না। কারণটা কি? এই ধরনের প্রবলেমের কারণে। এই জন্য কিন্তু এক্স রে করে কিন্তু প্রেগনেন্সি ডায়াগনোসিস করা হয় না। কিন্তু কোনো কারণে যদি বাচ্চার ভিতরে মারা যায়, শুকিয়ে যায়, এই জন্য তখন এক্স রে করা হয়। কিন্তু নর্মালি কিন্তু প্রেগনেন্সি ডায়াগনোসিস জন্য করা হয় না, কারণ এই ধরনের ইফেক্ট হতে পারে। এবং একই সোমাটিক সেল ডেথ হতে পারে। সোমাটিক সেল ডেথ হতে মানে কি? সেলগুলো তৈরি হবে না নতুন করে, ফলে কি হবে? ওই জায়গাটা হাত হয়তো হাত ফর্মেশন হইলো না, কান ফর্মেশন হইলো না, এরকম হতে পারে, অথবা আস্তে আস্তে এই ধরনের হতে পারে। তো এই হলো মেকানিজম। তাহলে আমাদের মেকানিজম আর একটা বলি, তাহলে কি এক্স রে বা গামা রে অথবা আয়োনাইজিং পার্টিকেলটা কি হবে? শরীরে যদি পড়ে তখন সেখানে আয়োনাইজেশন হতে পারে, এক্সাইটেশন তৈরি হতে পারে। এর ফলে কি হয়? কেমিক্যাল চেঞ্জ পরে হতে পারে, ফলে ফিডিক্যাল উৎপন্ন হতে পারে, এবং বায়োলজিক্যাল চেঞ্জ হতে পারে। তো বায়োলজিক্যাল চেঞ্জের মাধ্যমে ডিএনএ ড্যামেজও হতে পারে, অথবা বায়োলজিক্যাল চেঞ্জের মাধ্যমে সেলের পলিফারেশন শুরু হয়ে যেতে পারে, পরে ক্যান্সার তৈরি হতে পারে, অথবা তার জেনেটিক মিউটেশন হতে পারে, ফলে জেনেটিক ইফেক্ট হতে পারে, অথবা সেল ডেথ হতে পারে। সেল ডেথ হলে তার টেরাটোজেনিক ইফেক্ট হয়ে যেতে পারে। তারপরে আমরা রেডিও সেন্সিটিভিটি, এটা probability of cell, tissue or organ of suffering an effect per unit of dose. রেডিও সেন্সিবিলিটি মানে ওই যে আমরা বিশেষ করে রেডিওথেরাপির ক্ষেত্রে এটা বিশেষ করে যে আমরা কি পরিমাণ ডোজ ক্যালকুলেশন করবো বা কেমন কি করবো, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে সাধারণত এটা করা হয়। এটা সাধারণত নির্ভর করে সেলের, টিস্যু এবং অর্গানস এর উপরে নির্ভর করে তোমাকে এই ডোজটা নির্ধারণ করা হয়। তারপর রেডিও সেন্সিবিলিটি মানে আমার কোন অর্গান গুলো, বুঝতে পারছো? রেডিও সেন্সিটিভ মানে আরএস বলতে রেডিও সেন্সিটিভ মানে কোন অর্গান গুলো বেশি, কম এবং মিডিয়াম, মানে হাই, মিডিয়াম এবং লো, এই রেডিও সেন্সিটিভ বেশি, কম, বেশি কোনটা কেমন, বুঝতে পারছো? মানে কোন অর্গান বেশি সেন্সিটিভ, এই তাকে বলতেছি রেডিও সেন্সিবিলিটি অথবা আরএস বলতেছি। মানে কোন অর্গান গুলো কেমন সেন্সিটিভ, যেমন বোন ম্যারো খুব সেন্সিটিভ, স্প্লিন, থাইমাস, লিম্ফ নোড, গোনাডস, আই, লিম্ফোসাইট, এগুলো হলো লিম্ফোসাইট, এগুলো হলো কিন্তু বেশি সেন্সিটিভ। তারপরে হলো মিডিয়াম, যেমন স্কিন, মেসোডার্ম, লিভার, হার্ট, লাং, এগুলো হলো মিডিয়াম। তারপর মাসেল, বোন, নার্ভাস সিস্টেম, এটা হলো লো সেন্সিটিভ। ঠিক আছে, এগুলো একটু তোমাদের জানতে হবে কোন ধরনের অর্গান গুলো কি ধরনের সেন্সিটিভ। স্লাইড চেঞ্জ হইতেছে না। ফ্ল্যাট শেয়ার হয়নি না স্যার, ওই যে অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশন ওই পেজে আছে। তোমার মেকানিজম এতক্ষণ বললাম, কি বললাম শোনোই নাই। এটা দেখছো এখন যেটা দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যায় না স্যার, এটা দেখছো? আমি তাহলে এতক্ষণ কি বললাম বুঝতে পারছো এই অনলাইনের কি জটিলতা? তোমার না দেখে তোমরা এতক্ষণ জমাইতেছো, আমি তাহলে কি বলতেছি তোমরা কিছুই ফলো করতেছো না। এগুলো মনে করো বোধহয় আমি খালি টাইম নষ্ট করতেছি তোমাদের সাথেও, এগুলো মনে করো কোনো ফলপ্রসূ হয় না এগুলো অনলাইনে ক্লাস। তাহলে আমি এই যে এটার কথা তখন বলছিলাম, এই ফ্লো চার্টের কথা, এখন ফ্লো চার্টটা দেখা যায় যেটা আমি একটু আগে আলোচনা করছি। স্যার এখন দেখা যাচ্ছে। জি স্যার, হ্যাঁ, এটা আমি বলছি, এই যে ফ্লো চার্টের কথাই বলছি, এটা বইয়ে আছে, এটা বলছি। এই তারপর রেডিও সেন্সিবিলিটির কথা বলছি, যে এখানে বলছি কোন ধরনের অর্গান গুলো কোন ধরনের সেন্সিটিভ, লো, হাই, মিডিয়াম, এখানে একটা লিস্ট দেওয়া আছে, সেটার কথা বলছি এতক্ষণ ধরে। তারপরে বায়োলজিক্যাল ইফেক্ট, বায়োলজিক্যাল ইফেক্ট এখানে এগুলো একটু সুন্দর করে পড়ে নিলেই হবে, যে মেলের কি ধরনের রিপ্রোডাক্টিভ অর্গানে কেমন ধরনের সমস্যা সৃষ্টি করে, ফিমেলের কি এমন করে, কোথায় কি ধরনের ইফেক্ট করে, এগুলো মুখস্থ করে নিতে হবে। স্কিনে কি ধরনের ইফেক্ট করতে পারে,
সেগুলো মুখস্থ করতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল ইফেক্ট। তোমাকে এটা যেটা বলছি, এটা রেডিওলজিক্যাল হ্যাজার্ড, কিভাবে রেডিয়েশন ইনজুরিটা হয় সেই মেকানিজম কথা বলছি। যদি বলা হয় যে রাইট ডাউন দ্য মেকানিজম অফ রেডিয়েশন ইনজুরি, তখন তোমাকে ফ্লো চার্ট দিতে হবে। দিয়ে তোমাকে যদি বেশি নাম্বার থাকে এটা কথার সাথে সাথে তোমাকে ল্যাঙ্গুয়েজও লিখতে হবে। আবার যদি বলা হয় যে যে কি বলে ক্যাটাগরিজ দা রেডিও সেন্সিটিভ অর্গান ক্যাটাগরাইজ করতে বলে, তখন হাই লো মিডিয়াম এইভাবে তোমাকে এই ক্যাটাগরাইজ করে এই টেবিলটা দিতে হবে। যদি বলা হয় কি কি বায়োলজিক্যাল ইফেক্ট, ব্রিফলি ডেসক্রাইব দ্য বায়োলজিক্যাল ইফেক্ট অফ রেডিয়েশন ইনজুরি হ্যাজার্ড বা ইনজুরি, বায়োলজিক্যাল কি কি ইফেক্ট হতে পারে, তখন তোমাকে এই 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 কথাগুলো লিখতে হবে। কোন অর্গানে কি ধরনের ইফেক্ট পড়ে, এগুলো করতে হবে। এখন রিডাকশন অফ রেডিয়েশন হ্যাজার্ড রিডাকশন কিভাবে করা যাবে, রেডিয়েশন হ্যাজার্ড কিভাবে রিডিউস করা যাবে। কিভাবে করা যাবে, অর্থাৎ কিছু প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল, তুমি যখন রেডিয়েশন হ্যাজার্ড মানে প্রিভেনশন করার মেন উপায়টা হলো যে লোকটি স্যার আপনার ভয়েস আসছে না স্যার। শোনা বিদ্যুৎ চলে গেছিল, এই জন্য নেটওয়ার্ক আবার ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হয়েছে, এখন বিদ্যুৎ আসছে আবার। হ্যালো, জি স্যার, এখন শোনা যায়। স্যার শোনা Yes, sir. যাচ্ছে স্যার। আর তোমাকে ফোন দিয়েছিলাম ওই যে তোমাদের 11:30 তাই না? আচ্ছা, এই শোনো, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. জি স্যার, এই দেখা যাচ্ছে স্যার। কিভাবে রিডাকশন করব, সেক্ষেত্রে আমরা কি কি বলতেছি, আমরা দ্য রেডিয়েশন ডোজ টু স্টাফ শুড বি মিনিমাইজড বাই, মানে কিভাবে তোমার যে স্টাফটা কাজ করতেছে তাকে করা যায়। এখানে আমি তোমাকে বলি, তোমরা এই জিনিসগুলো ভিতরে পড়লে পাবা। সেটি হচ্ছে যে লোকটি বা যে অ্যাসিস্ট্যান্ট বা যে রেডিওলজি সবসময় ওখানে কাজ করে, তাকে একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর তাকে সরিয়ে রাখতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস এক্সপোজার দেওয়া যাবে না। এবং তাকে প্রোটেক্টিভ যে বিষয়গুলো সেগুলো তো নিতেই হবে, কিন্তু তারপরও সে কন্টিনিউয়াস ওখানে কাজ করবে না। অর্থাৎ ওখানে হয়তো বা সে 5 দিন করলো, তারপরে সে হয়তো বা 15 দিন অন্য জায়গায় কাজ করবে, ওখানে আর কাজ করবে না। কারণ কন্টিনিউয়াস যদি একটু একটু করে বিভিন্ন এক্সপোজ হয় সে, তাহলে কিন্তু এই ক্ষতি একসময় অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য কিন্তু এই এক্স-রে এখানে কিন্তু সবাই কাজ করতে চায় না। যদি আমরা একটু পড়ি বা বুঝি, তার দেখো যে আমরা প্রথমে রেডিয়েশন ডোজ টু স্টাফ শুড বি minimized by taking all practical precaution to avoid unnecessary repetition of radiogram. যদি এটা পেশেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে যে মানে করবে, মানে রিপিটেশন বারবার যাতে না করতে হয় সেটি বিষয়, যদিও স্টাফের ক্ষেত্রে এটা প্রযোজ্য।
তারপর ensure that the primary beam is restricted to the area to be examined and that image of the use of beam limiting device in cinema, অর্থাৎ এই যে বিমটা যেটা দিয়ে এক্সপোজ হয়ে আসবে ওই যে এক্সরে ইয়াটা, এটা হলো এক্সরে যে প্রোডাকশন হয়, এক্সরে যে মানে এক্সপোজ হবে যেগুলো আসবে সেটা যেন একটা স্পেসিফিক যেখানে পার্টিকুলারলি করতে চাই সেখানে যেন ফোকাস করা থাকে। ইউজিং দ্য finest film and film intensifying screen combination compared with the good image quality, মানে অর্থাৎ যেখানে যে ক্যাসেটটা ব্যবহার করবো এটাও যেন খুব সুন্দর হয়, যাতে ফিল্মটা ইন্টেন্সিফাই স্ক্রিনটা যেন খুব ভালো হয়, ফলে তো ইমেজ কোয়ালিটিটা ভালো হবে আর কি। তারপরে এই ক্যাসেটের কথা বলা আছে, এগুলো একটু করে পড়লে বুঝতে পারবেন, না বোঝার কিছু নাই। তারপরে ক্যাসেট হোল্ডার শুড বি ইউজড whenever cassette cannot be supported on the table, যদি হোল্ডার যদি সাপোর্ট না হয়, এখানে কি কি উপায় করা যায় সেগুলো লেখা আছে। তো এখানে তোমাদের আমি ওই যে কালকে একটু আলোচনা করছিলাম এখানে কিভাবে এক্সরেটা তৈরি হয়। এখানে সুইচ দিলে ওই অ্যানোড ক্যাথোডের মাধ্যমে এখানে যে রেডটা আসে সেখানে এখানে গিয়ে পড়ে, এখান থেকে এই একটা উইন্ডোর মাধ্যমে কিন্তু ওই যে টার্গেট অর্গানে, এখান থেকে কিন্তু টার্গেট অর্গানে এই যে বিমটা, যেটা বিম বলতেছি এক্সরে একসাথে তো একটা রে হয় না, একটা বিম একটা অনেকগুলো রে একসঙ্গে গিয়ে ওখানে পড়ে। এটা মূলত ইলেকট্রিক এই অ্যানোড ক্যাথোডের মাধ্যমে এই জিনিসটি ঘটনাটা ঘটে। এটা হলো একটা হলো মানে একটা এক্সরে মেশিনের কিভাবে পুরো একটা মানে সার্কিট কিভাবে থাকে সেই কথাটা বলা আছে আর কি এখানে, ঠিক আছে। এখানে মূলত এক্সরে টিউব এটা, আর এক্সরে টিউবের মধ্যে কি ঘটনা ঘটে এই 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 জিনিসটা হলো এক্সরে টিউবের মধ্যে কি ঘটে সেটা। আর এই যে প্রিপারেশন এগুলো বই আছে, প্রিপারেশন অফ অ্যানিমেলস এন্ড প্রসেসিং রেডিওগ্রাফ, যেটা গতকাল আমি পড়ছিলাম। তারপর প্রসেসিং অফ রেডিওগ্রাফ, গতকাল আমি এই কথাগুলো আলোচনা করেছিলাম যে কিভাবে প্রসেসিং করবো, এই যে ম্যানুয়াল প্রসেসিং মেথড, অটোমেটিক প্রসেসিং মেথড, ডে লাইট প্রসেসিং, সেলফ ডেভেলপিং ফিল্মস, এগুলোর কথা আমি গতকাল বলছিলাম। তারপরে এই যে ম্যানুয়াল পদ্ধতিতে এই যে ডেভেলপমেন্ট, রিঞ্জিং, ফিঙ্জিং, ওয়াশিং, ড্রাইং, ডেভেলপমেন্ট কিভাবে কি করা হয়, সেখানে রিঞ্জিং কি পদ্ধতিতে কতক্ষণ সময় রাখে করা হয়, এগুলো এই জিনিসগুলো একটু করে করে নেবা। তারপরে আমি আর প্রিপারেশন অ্যানিমেল ফর প্রসেসিং অফ রেডিও, প্রিপারেশন অ্যানিমেলটাকে কিভাবে প্রিপারেশন করব, এখানে এই যে স্যান্ডব্যাগ গতকাল আমি বলছিলাম যে দড়ি দিয়ে বাঁধতে হবে, প্রয়োজনে অ্যানেস্থেসিয়া করতে হবে, এই জিনিসগুলো এখানে আমাদের ওই বইটাতে আসছে। লার্জ অ্যানিমেলে কিভাবে করবো সেগুলো। আর প্রসেসিংটা আসলে ডাবল হয়ে গেছে বলতেছি, এখানে আরেকটু কনসাইজ ফর্মে দেওয়া আছে, ঠিক আছে। ড্রাইং টেম্পারেচার মেথড, কোন মেথডে করবা সেই মেথড গুলো উল্লেখ আছে এখানে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব। তারপর কেমিক্যাল কম্পোজিশনটাও আছে। ফিল্ম প্রসেসিং সলিউশন, এই যে আমি বললাম না ডেভেলপার সলিউশনে কি কোনটা কি পরিমাণ কি থাকে, রিঞ্জিং সলিউশনে কি থাকে, ফিঙ্জিং সলিউশনে কি থাকে, ওয়াশিং সলিউশনে কি থাকে, এগুলো যেগুলো আমি গতকাল আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো এগুলো। তোমরা তাহলে বইটা একটু পড়ে নিবা, আর যেগুলো বইয়ে নাই সেই জিনিসগুলো আমি তোমাদের একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এর পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। আর এগুলো মুখস্থ করতে হবে, ঝাড়া মুখস্থ করতে হবে। তোমাকে আমি বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, যে মনে করো ইন্টারপ্রিটেশন গতকাল আলোচনা করছেন, ইন্টারপ্রিটেশন মাধ্যমে তুমি তোমার বোনের অ্যালাইনমেন্ট নর্মাল কেমন থাকে টিস্যুটা, এগুলো তোমাকে জানতে হবে। সে অনুসারে তোমার ওখানে এক্সরেটা পড়ার পরে যে ছবিটা আসলো এই ইমেজটা তুমি আইডেন্টিফাই করবা, ও এখানে এই ধরনের চেঞ্জ হয়েছে, তার মানে কি ওখানে ইনফ্ল্যামেশন হয়েছে নাকি ফরেন বডি নাকি ফ্র্যাকচার, এভাবে তোমাকে ইন্টারপ্রিটেশন করতে হবে। আবার তারপরে যে আজকে জিনিসটা আলোচনা করলাম যে রেডিও থেরাপি কিভাবে করব, কোন অ্যানিমেলে কিভাবে করতে পারি, সেগুলোর মেকানিজম গুলো সম্পর্কে একটু তোমাদের দিয়ে দিয়েছি, যে সরাসরি তুমি একটা বিমের মাধ্যমে করতে পারো। কোন একটা রেডিও অ্যাক্টিভ সোর্সটা তুমি নেজাল গ্যানোলোমা বা ব্রেন টিউমার এগুলোর ক্ষেত্রে তুমি ওখানে পাশাপাশি রেখে দিতে পারো। আর একটা বলতেছিলাম কি সিস্টেমিক, অর্থাৎ সিস্টেমিক হয়তো যেমন ইনজেকশন অথবা খাওয়ার মাধ্যমে যদি আমি কোনো একটা
রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যদি খাওয়াই দিলাম, ইনজেকশন করে দিলাম, যেক্ষেত্রে মেটাস্ট্যাটিক টিউমার হয়, সেক্ষেত্রে এটি কাজ করবে। সেক্ষেত্রে এগুলো তো আর এমন না যে মানে এটা একটা প্রিসাইজ ডোজে থাকে, বুঝতে পারছো? এগুলো তো ক্যান্সারের ট্রিটমেন্ট এই জন্য ভেরি এক্সপেন্সিভ। কারণ হলো কারণ এগুলো খুবই ক্যালকুলেটিভ। কারণ তোমার তো ওগুলো ক্যান্সার মানে কি, ওটা তো একটা সেল, তাকে নষ্ট করবে কিন্তু অন্য ভালো সেলটাকে ঠিক রাখবে। তাহলে বুঝতে পারছো ছবি, মানে খুব জটিল একটা বিষয়। শুধু সেল মেরে ফেলা হলে তো সহজ হইতো, কিন্তু তা তো না। ক্যান্সার সেলটাকে মারবে কিন্তু নর্মাল সেলটাকে মারবে না। তার মানে কি, ওর ডোজ ক্যালকুলেশন এবং তার মেডিসিন বা ওই রেডিও অ্যাক্টিভ সোর্স যেটা মানে ইউজ করতে চাই সেটা আইডেন্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, ক্যান্সার সেলগুলো বেশি সেনসিটিভ থাকে এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালসে এই নর্মাল সেলের চেয়ে। কারণটা কি, তারা বেশিরভাগই এই সেলগুলো ইম্যাচিওর অবস্থায় থাকে, ম্যাচিওর না, পূর্ণাঙ্গ ম্যাচিওর না। এর ওটার উপর ভিত্তি করে সাধারণত এই ডোজ গুলো তৈরি করা হয়েছে। তো তারপরে আমরা রেডিওলজিক্যাল হ্যাজার্ড সম্পর্কে বললাম যে যদি কোনো কারণে রেডিয়েশন হয় তাহলে ওখানে সেলে কি হয়, ইরিটেশন দেয়, এক্সাইটমেন্ট হয়, আয়োনাইজেশন হয়, ফলে কিছু কেমিক্যাল চেঞ্জ হতে পারে। কেমিক্যাল চেঞ্জ হলে ওখানে ফ্রি রেডিক্যালস তৈরি হতে পারে। তারপরে বায়োকেমিক্যাল চেঞ্জ হলে বায়োলজিক্যাল চেঞ্জ হতে পারে। বায়োলজিক্যাল চেঞ্জের মাধ্যমে ডিএনএ ড্যামেজ হতে পারে, জেনেটিক মিউটেশন হতে পারে। ফলে কি হতে পারে, আবার হলো কি হলে সেল অ্যাপোপ্টোসিস হতে পারে। ফলে কি হতে পারে, যদি মিউটেশন হয় তাহলে জেনেটিক ইফেক্ট হবে, যদি অ্যাপোপ্টোসিস হয় তাহলে টেরাটোলজিক্যাল ইফেক্ট হবে, যদি কিনা সেলের হয় পলিফারেশন শুরু হয় তাহলে টিউমার হবে। এই এবং রেডিও সেন্সিটিভ অর্গান গুলোর আমরা একটা লিস্ট দিয়েছি, কোন অর্গান গুলো কেমন সেন্সিটিভ, হাই লো, এগুলো আমরা দেওয়া হয়েছে। এবং এগুলো ম্যানেজমেন্ট, কোন অর্গানে কি ধরনের বায়োলজিক্যাল ইফেক্ট হয় সেই বিষয়গুলো তোমাদের আলোচনা করা হয়েছে। এবং পাশাপাশি এগুলো থেকে কিভাবে সেফটি যেটা করা যায়, একটা অ্যানিমেল বা কোনো একটা স্টাফ রেডিওলজিক্যাল যে সেফটি হ্যাজার্ডটা প্রিভেন্ট করার জন্য কি ধরনের সেফটি নেওয়া যেতে, মেজারমেন্ট নেওয়া যেতে পারে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করা হবে। এখন তোমাদের কোনো কিছু বলার থাকলে বলো। আজকে এই পর্যন্ত আর কি। স্যার, এক্স-রে জেনারেটর ওই ছবিটা কি ইম্পর্টেন্ট? তুমি একটা ছবি তুমি সার্চ দিলেও পাবা, না হলে পরে আমি হয়তো বইটাতে আছে আর কি। বইটাতে কোনো বই কিনে নেওয়া, আমার মনে হয় যে ওই পূর্ণ সব বই না নিয়ে প্রয়োজনে সার্জারি বইটা খালি কিনে নাও, ওর মধ্যে তুমি ওখানে লেমনেসটাও পাবা, ওই রেডিওলজিও আছে, লেমনেসটাও তো তোমাদের এই অধ্যায়ে আছে। আর এই সাউন্ডনেসটা নেই, সাউন্ডনেস আমি অন্যভাবে দিয়ে একটা প্রেসক্রিপশন সহ আমরা কিছু জিনিস পড়াবো, খুব বেশি না। সেক্ষেত্রে তোমার সার্জারি বইটা কিনে নাও, তাহলে সুবিধা হবে। আর না হলে যাদের কাছে আছে তাদের কাছ থেকে নোট ডাউন করে নিয়ে পড়তে পারো, অথবা নিজেই নোট ডাউন করে নিয়ে পড়তে পারো, নিজেই বিভিন্ন বই পড়ে নোট ডাউন করতে পারো। আর যেগুলো ওগুলোতে নাই সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো, একটা মোটামুটি রেডি করে যেগুলো যেগুলো জিনিস নাই সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। যেরকম যেমন হলো ওই যে রেডিও থেরাপি, ওই জিনিসটা বই নাই, ওটা আমি তোমাদের দিয়ে দেবো, আলোচনা করলাম। স্যার আর কারো কোনো, তাহলে আমরা কিন্তু আজকে কত পর্যন্ত আলোচনা করলাম বলে দেখি। এই যে 5 নাম্বার লেকচার পর্যন্ত কিন্তু আলোচনা করছি। 5 নাম্বার আমাদের 5 নাম্বার পর্যন্ত আমাদের কিন্তু আলোচনা শেষ হয়ে গেল। আগামীকাল আমরা 6-7 আলোচনা করার চেষ্টা করবো, 6-7। ঠিক আছে, ঠিক আছে। আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করি যে এই ক্লাস টেস্টের আগ পর্যন্ত বিষয়গুলো মোটামুটি এরকম। তবে একটা না এখানে না পড়ে আমরা আবার একটু ওই যে লেমনেসেও যাব, লেমনেস আলোচনা করবো, করে আবার এর মধ্যে ঢুকবো। মানে এখানে আল্ট্রাসাউন্ড মেশিন এগুলো আছে তো, এগুলো আরো একটু জটিল বিষয় আছে, ওগুলোতে যাওয়ার আগে সহজ বিষয়গুলো আবার লেমনেস গুলো পড়ে নেব, কালার মার্কিং করে নেব, দিয়ে আবার এর মধ্যে ঢুকবো। মানে আজকে পর্যন্ত যেটা বলা হয়েছে এটা মোটামুটি এক্স-রে মেন জিনিসগুলো পড়ানো হয়ে গেছে। এরপরে যেগুলো হলো আমাদের মনে করো ওই যে মানে আরো আল্ট্রাসাউন্ড মেশিন বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো স্কোপ অফ নিউক্লিয়ার মেশিন, এগুলো আরো অনেক অ্যাডভান্স টেকনোলজি, বুঝছো? স্যার আমরা হচ্ছে গিয়া ক্লাস টেস্ট আর ফাইনালটা একসাথে দিব মে মাসে। আর আপনি না, আমরা একসাথে নেব না। আমি যখন যাব তখন ক্লাস টেস্ট নেব।
ফাইনাল তোমাদের যে ডেট হবে সেই ডেট তোমার ফাইনাল হবে। স্যার ক্লাস টেস্ট গুলো কি আলাদা আলাদা হবে? অবশ্যই ক্লাস টেস্ট তো পরীক্ষায় আলাদা, আলাদা হবে না কেন? স্যার না যেদিন বলতে ল্যাবের চাচ্ছি যে practical হবে। স্যার নিচে তো অনেকগুলা দেওয়া ভাগ ভাগ করে, তো ওইভাবে কি ভাগ ভাগ করে অনেকগুলা না 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 পার্টে না হবে না কিনা না বুঝতে না চাই। না মোটামুটি 14টা লেকচারের পরে 14টা পয়েন্ট থাকবে। তোমার এখানে যেমন 5টা হলো, তোমার নিচে যদি আমি 4-5টা পড়াই এই অনুসারে মোটামুটি 14টা লেকচার মানে অর্ধেক লেকচার হয়ে গেলেই তোমার মোটামুটি সেই পার্টের উপর তোমার ইয়া হবে। অর্থাৎ ঈদের আগে তোমাকে যতদূর পর্যন্ত পড়াবো, এই রোজার মানে ঈদের ছুটির আগে এই ততদূর পর্যন্ত তোমার ক্লাস টেস্ট থাকবে, বা আরো বেশি পড়াইতে পারি, কিন্তু আমরা বলে দেবো ক্লাস টেস্ট করবো না, পুরো সিলেবাসের উপর তার ক্লাস টেস্ট থাকবে না, ক্লাস টেস্ট থাকবে তোমার এটা এবং প্র্যাকটিক্যাল হবে। কমাই দিন। হুম, স্যার ল্যাবের পার্ট কি এগুলো থেকেই নাকি আলাদা পড়াবেন? কিসের ল্যাব অংশটুকু স্যার। ল্যাব অংশ তো তোমার ল্যাবের ইয়া না পাওনি, তুমি নেওয়াই নাই তো। তুমি ল্যাবে তোমার শিডিউল দেখছো না খেলে আমি বানাই দিছি জন্য খেলে নিয়ে রেখে দিছো, সেটাই তো ল্যাব তোমার। বাবারে স্টুডেন্ট হতে গেলে আরো সিরিয়াস হতে হবে, তোমাকে কোনো ছাড়া তোমাকে দিবেই না এইভাবে লেকচার শিডিউল, কারণ তোমার এই প্র্যাকটিসের মধ্যেই নেই এগুলো। তোমার তো ল্যাবে তোমার দিয়ে দিছি লেকচার কি কি জিনিস, তো এখন ল্যাবে তো তুমি তার এই ফিল্ম প্রসেসিং এগুলো করতে পারবে না, তোমার তো সিস্টেম নাই। কিন্তু এই জিনিসগুলো যেগুলো করতেছি এগুলো তোমাকে তুমি শর্টকাট ওই থিওরির মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি ক্যাসেট এগুলো দেখাবো, জি স্যার বুঝতে পারছি। বলবো, সেক্ষেত্রে তোমাকে থিওরিটিক্যাল ওইভাবেই তুমি মুখস্থ করে নিতে হবে। একটা ক্যাসেটের ক্রস সেকশনে কি কি জিনিস আছে সেগুলো আমি তোমাদের দেখাবো, মানে ছবি দেখানোর চেষ্টা করবো। ফিল্ম প্রসেসিং কেমনে করে ওই থিওরিতে কিন্তু আমরা বলছি, আলোচনা করছি কিভাবে ফিল্ম প্রসেসিং করতে হবে, এর সেফটি এর থিওরিতে আলোচনা হয়নি, হয়ে গেছে, কিন্তু এটা তো তোমাকে দেখাতে পারতেছি না। কিন্তু তারপরও প্র্যাকটিক্যাল আসপেক্টও আমি তোমাদের একদম আলোচনা করবো, এই জিনিস ওদিকে একটু আলোচনা শেষ করে তখন তোমাদের এগুলো আলোচনা একটু বলবো, কারণ থিওরিটা হয়ে গেলে তখন এটা তখন একটু বললে তুমি বুঝতে পারবে সহজ। এই তো ল্যাবের এগুলো আর কি, এই জন্য টপিক ধরে ধরে পড়বা, তাতে তোমার সুবিধা হবে। এই আমি তোমার সামনের দিন কালকে পড়াইলে আমি লেমনেস থেকে পড়াবো, লেমনেস পড়ানোর পরে এই আনসাউন্ডনেস বা সাউন্ডনেস এগুলো নিয়ে একটু আলোচনা করবো। স্যার কালকেও কি সেম টাইমে ক্লাস নেবেন? হ্যাঁ সেম টাইমে হবে। ঠিক আছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এই যে রেডিওগ্রাফের যে প্রসেসিং, আমরা অনেকগুলো হচ্ছে মেথড দেখলাম প্রসেসিং এর, যে ম্যানুয়াল, তারপর অটোমেটিক, ডেলাইট। তোমরা ম্যানুয়ালটা মুখস্থ করবে, এই প্রসেসিং গুলো ম্যানুয়ালটা পড়বে, কারণ অটোমেটিক এর তো তুমি এখানে বর্ণনা দেই নাই, কারণ অটোমেটিক তো অটোমেটিক ভাবে মেশিন সফটওয়্যারের মাধ্যমে হয়। আর স্যার যে টাইম টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার মেথড বললেও হবে। এই মেথডগুলো হ্যাঁ ওটা লেখায় আছে, এগুলো দেখলে বুঝতে পারবে। হ্যাঁ ওটা ওই টেম্পারেচার মেথডটাই মূলত ওই যে দেখলো আমরা বিভিন্ন সলিউশন ব্যবহার করে করতেছি না, ওটা মূলত ওই দেখ, ওটা একটু বিস্তারিত লেখা আছে আর কি। হচ্ছে আমরা বিস্তারিত বই থেকে পড়ে নিই। হ্যাঁ ওগুলো মেথড করে নেবে, বিশেষ করে ম্যানুয়াল মেথডটা, কারণ তুমি ডিজিটাল বা এগুলো তুমি অটোমেটিক যে হয় এগুলোর মেকানিজম তো এটা মেশিনে অটোমেটিক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওটা খুব গুরুত্বপূর্ণ না। ম্যানুয়ালি যদি করো কিভাবে করবা ওটা আর কি, যেহেতু এখন সব ম্যানুয়াল আর নাই, সবই ডিজিটাল হয়ে গেছে। আর কারো কোনো জিজ্ঞাসা যদি না থাকে তাহলে আমরা শেষ করবো আর কি। কালকে স্যার আপনার ওই বইগুলোর, স্যার আপনার বইগুলোর ছবি দেন নাই, আর হচ্ছে বইয়ের কোনটার কোন কেমন দাম সেগুলো একটু লিস্ট দিলে ভালো হতো। জি স্যার আজকে সার্জারি বইয়ের দাম হলো 600 টাকা, ফিরোজনী বইয়ের দাম 400 টাকা, শাহ আলম স্যারের বইয়ের দাম 300 টাকা, তিনটে একসাথে নিলে 1100 টাকা। এই তো তোর ছবি দিয়ে দেবো বইয়ে। জি স্যার, জি স্যার আমি বই দিয়ে দিতেছি, এখন দিয়ে দিতেছি। ঠিক আছে তাহলে।
তো ঠিক আছে, তাহলে তোমরা লিভ করো, আর একটা গ্রুপ তখন ঢুকবে। সালামু আলাইকুম স্যার।